বরং এখানে অপশন রাখা হয়েছে, বলা হয়েছে ইট মে রিফিউজ টু অনার অর নেগোশিয়েট। তার মানে বলা হচ্ছে যে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট পাওয়ার পরও ইস্যুইং ব্যাংক, নমিনেটেড ব্যাংক বা কনফার্মিং ব্যাংককে অবশ্যই রিফিউজ করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম বলা হয়নি। বলেছে রিফিউজ করতে পারে। কিন্তু এই পয়েন্ট থেকে আমাদের জাস্ট নোট করার মতো বিষয়গুলো হচ্ছে যে তিনটি ব্যাংকের উপর ডকুমেন্ট এক্সামিনেশনের দায়িত্ব থাকে। ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক ইফ এনি, নমিনেটেড ব্যাংক অ্যাক্টিং অন ইটস নমিনাল দায়িত্ব থাকে। এই একটা পয়েন্ট নোট করার মতো। আর একটি পয়েন্ট হচ্ছে যে ডিটারমাইন করে ফেলার পরও ইস্যুইং ব্যাংক বা কনফার্মিং ব্যাংক বাধ্য না যে প্রেজেন্টেশনটাকে রিফিউজ করতে। বলেছে ইট মে রিফিউজ টু অনার অর নেগোশিয়েট। তার মানে তার হাতে দুটি অপশন আছে, যে রিফিউজ করতে পারে অথবা রিফিউজ না করতে পারে। তো এখন রিফিউজ না করতে পারে মানে কি সে তাহলে নিজ উদ্যোগে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট ডিটারমাইন করার পরও পেমেন্ট দিয়ে দিতে পারে টু অনার অর নেগোশিয়েট? বরং এখানে অপশন রাখা হয়েছে ডিসক্রিপেন্সি ওয়েভারের জন্য যোগাযোগ করতে পারে। এই পয়েন্টটা কিন্তু শুধু ইস্যুইং ব্যাংকের জন্য, কনফার্মিং ব্যাংক বা নমিনেটেড ব্যাংকের জন্য না। তো এখন কনফার্মিং ব্যাংক বা নমিনেটেড ব্যাংকের জন্য না কেন? এর কারণটা হচ্ছে কনফার্মিং ব্যাংক বা নমিনেটেড ব্যাংকের সাথে অ্যাপ্লিক্যান্টের সরাসরি কোনো সম্পর্ক নেই, সরাসরি কোনো যোগাযোগ নেই। সম্পর্কটা হচ্ছে ইস্যুইং ব্যাংকের সাথে অ্যাপ্লিক্যান্টের। তো যেহেতু কনফার্মিং ব্যাংক বা নমিনেটেড ব্যাংকের অ্যাপ্লিক্যান্টের সাথে ডাইরেক্ট কোনো রিলেশনশিপ নেই, কাজেই নমিনেটেড ব্যাংক এবং কনফার্মিং ব্যাংকের পক্ষে পসিবল না যে অ্যাপ্লিক্যান্টের সাথে যোগাযোগ করে ওয়েভারটা নিয়ে আসা। তো এই জন্যই বলা হয়েছে যে ইস্যুইং ব্যাংক যদি ডিটারমাইন করে যে প্রেজেন্টেশন কমপ্লাইং না, ইস্যুইং ব্যাংক তার সোল জাজমেন্টে অ্যাপ্লিক্যান্টের সাথে যোগাযোগ করতে পারে। তাহলে যদি কনফার্মিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক ডিটারমাইন করে যে প্রেজেন্টেশন কমপ্লাইং না, তখন তাদের করণীয় কি? তখন তাদের করণীয় হচ্ছে ইস্যুইং ব্যাংকের সাথে যোগাযোগ করা। ইস্যুইং ব্যাংক সেটা আবার অ্যাপ্লিক্যান্টের সাথে যোগাযোগ করতে পারে ব্যাখ্যার দাবি থেকে। তো অবশ্যই আপনি বলেছিলেন জার্মানি থেকে শিপমেন্ট হওয়ার কথা, শিপমেন্ট হলো উত্তর কোরিয়া থেকে, এটা একটা ডিসক্রিপেন্সি। সামহাও অ্যাপ্লিক্যান্টের কাছে আপনি ওয়েভার সিকও করলেন, অ্যাপ্লিক্যান্ট ওয়েভার দিয়েও দিল, কিন্তু ওয়েভার দিয়ে দিলেই আসলে আপনি একটা স্যাংশন কান্ট্রির থেকে শিপমেন্ট আপনি অ্যাপ্লিক্যান্ট ওয়েভার দিলেও হয়তো ব্যাংক অ্যাকসেপ্ট করতে পারে না। তো এটাই বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্টের কাছে সোল ডিসক্রিপশনে ইস্যুইং ব্যাংক ওয়েভার চাইতে পারে। অ্যাপ্লিক্যান্ট সে ওয়েভার দিলে যে আবার ইস্যুইং ব্যাংকে সব মেনে নিতে হবে ব্যাপারটা তাও না। পুরোটাই হচ্ছে ইস্যুইং ব্যাংকের এখানে ফ্রিডম আছে যে ওয়েভার চাবে কিনা, বা ওয়েভার পাওয়ার পরে সেটা অ্যাকসেপ্ট করবে কিনা, বা অন্য কোনো ব্যাংক থেকে ওয়েভার চাওয়ার জন্য রিকোয়েস্ট আসলে সেই রিকোয়েস্টটা সে অ্যাপ্লিক্যান্ট পর্যন্ত ফরওয়ার্ড করবে কিনা, এই সব কিছুই কিন্তু ইস্যুইং ব্যাংকের জন্য অপশনাল। ইস্যুইং ব্যাংক বাধ্য নয় কোনো কিছু করতে, পুরোটাই হচ্ছে আপন হিজ সোল ডিসক্রিপশন। এবং এখানে পরের কথাটি যেটা বলছে, দিস ডাজ নট respect of which the bank refuses to honor or negotiate। 5টা 7টা 10টা যাই ডিসক্রিপেন্সি থাকুক, 1টা 2টা সবগুলোই মেনশন করতে হবে। তো সবগুলো ইন রিয়েলিটি আমরা হয়তো দেখা যায় যে আমাদের যে স্বাভাবিক কার্যক্রমে দেখা যায় যে আমাদের যখন রাশ আওয়ারে আমরা মেজর 1টা 2টা ডিসক্রিপেন্সি পাওয়ার পরে হয়তো বাকিটা অতটা মনোযোগ দিয়ে ডকুমেন্ট এক্সামাইন হয়তো করি না, কিন্তু আসলে করা উচিত এবং প্রতিটা ডিসক্রিপেন্সি ফাইন্ড আউট করে সেটা মেনশন করা উচিত। কারণ এমন হতেই পারে যে 1টা 2টা ডিসক্রিপেন্সি মেনশন করলেন যেটা প্রেজেন্টিং ব্যাংক রিফিউট করলো, এবং যেটা আসলে হয়তো ভ্যালিড, তার এই রিফিউটটা আসলে ভ্যালিড, যেটা স্ট্যান্ড করলো, তখন কিন্তু আপনি আবার বলতে পারবেন না যে এখানে আরো 2টা ডিসক্রিপেন্সি ছিল আমি মেনশন করিনি, ওই 2টা ডিসক্রিপেন্সি বলে আমি ডকুমেন্ট রিফিউজ করছি, তখন আর বলার সুযোগ নেই। এজন্য সেফ সাইডে থাকার জন্য আপনার যতটা পারেন যতগুলো ডিসক্রিপেন্সি আছে সবগুলো মেনশন করতে হবে। তো এই প্রথম পয়েন্ট হচ্ছে যে ব্যাংক ডকুমেন্টটা রিফিউজ করছে সেটা বলতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রতিটা ডিসক্রিপেন্সি মেনশন করতে হবে। এরপর আমরা চলে যাই পয়েন্ট 3-তে। পয়েন্ট 3-তে respect of which the bank refuses to honor or negotiate, সে কি বলে সেটা শোনার জন্য। তো আমরা কিন্তু আগের পয়েন্টটিতে বলেছিলাম যে অ্যাপ্লিক্যান্টের সাথে যোগাযোগ করার ক্যাপাসিটি আছে শুধু একটা ব্যাংকের। তার মানে এই যে আপনি ডিসপোজাল ইনস্ট্রাকশনের যে পয়েন্ট বি, যেটি যে অ্যাপ্লিক্যান্টের সাথে যোগাযোগ করছে, এই অপশনটি কিন্তু সব ব্যাংকের জন্য প্রযোজ্য নয়। এই অপশনটি প্রযোজ্য শুধু ইস্যুইং ব্যাংকের জন্য।
যে অ্যাপ্লিকেন্টের সাথে যোগাযোগ করেছি, অ্যাপ্লিকেন্ট কি বলে সেটা শুনে সেটা এগ্রি করতে পারি, অথবা প্রেজেন্টারের কাছ থেকে ফার্দার ইনস্ট্রাকশন পেলে সেই অনুযায়ী অ্যাক্ট করতে পারি, যেটি আগে পাবো সেই অনুযায়ী কাজ করব। তো এই অপশন, যেহেতু অ্যাপ্লিকেন্টের সাথে যোগাযোগ করার ইস্যু চলে আসছে, আমরা পয়েন্ট বি তে দেখেছিলাম যে অ্যাপ্লিকেন্টের সাথে ডাইরেক্ট কানেকশন হচ্ছে শুধু ইস্যুইং ব্যাংকের। কনফার্মিং ব্যাংক বা নমিনেটেড ব্যাংকের জন্য কিন্তু অ্যাপ্লিকেন্টের সাথে যোগাযোগ করার সুযোগ নেই, যেহেতু তাদের মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন নেই। তার মানে এই যে ডিসপোজাল অপশনগুলোর মধ্যে যে পয়েন্ট বি, সেটি কিন্তু আসলে নমিনেটেড ব্যাংক বা কনফার্মিং ব্যাংকের জন্য প্রযোজ্য নয়, যেহেতু এটা অ্যাপ্লিকেন্টের সাথে যোগাযোগ করছে যে সে কি বলে সেটা শোনার জন্য। ব্যাংক তো এই ডিসপোজাল ইনফরমেশন বা ডিসপোজাল অফ ডকুমেন্টটাও আবার চারটা অপশন আছে। প্রথম কথা হচ্ছে পয়েন্ট এ তে বলা হলো যে ব্যাংক প্রেজেন্টারের কাছ থেকে ফার্দার ইনস্ট্রাকশন পাওয়া পর্যন্ত ওয়েট করছে। অপশন বি তে আছে যে ব্যাংক অ্যাপ্লিকেন্টের সাথে যোগাযোগ করেছে, তার ওয়েভার পাওয়ার অপেক্ষায় আছে, পেলে সেটা এগ্রি করে কি করে না সেটা দেখা যাবে, অথবা বাই দিস টাইম যদি প্রেজেন্টারের কাছ থেকে কোনো ইনস্ট্রাকশন পাওয়া যায় সেই অনুযায়ী কাজ করবে, মানে দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেই অনুযায়ী অ্যাক্ট করবে। পয়েন্ট সি তে বলা আছে যে ব্যাংক ডকুমেন্ট রিটার্ন করে দিচ্ছে। পয়েন্ট ডি তে বলা আছে যে প্রেজেন্টার প্রিভিয়াসলি যে ইনস্ট্রাকশন দিয়েছে বর্তমানের ব্যাংকটি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে। এর যে কোনো একটি পয়েন্ট কিন্তু সেখানে অবশ্যই মেনশন করা থাকতে হবে। তো কথাগুলো পুরোপুরি এই কথা ধরে মেনশন করা যায় যে দ্যাট উই আর রিটার্নিং দ্য ডকুমেন্ট, দ্যাট দ্য ইস্যুইং ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট পেন্ডিং ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার, অথবা মেনশন করা থাকতে পারে যে উই আর অ্যাক্টিং ইন ব্যাংক। তো এই ডিসপোজাল ইনফরমেশন বা ডিসপোজাল দেখা যাবে, অথবা বাই দিস টাইম যদি প্রেজেন্টারের কাছ থেকে কোনো ইনস্ট্রাকশন পাওয়া যায় সেই অনুযায়ী কাজ করবে, মানে দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেই অনুযায়ী অ্যাক্ট করবে। পয়েন্ট সি তে বলা আছে যে ব্যাংক ডকুমেন্ট রিটার্ন করে দিচ্ছে। পয়েন্ট ডি তে বলা আছে যে প্রেজেন্টার প্রিভিয়াসলি যে ইনস্ট্রাকশন দিয়েছে বর্তমানের ব্যাংকটি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে। এর যে কোনো একটি পয়েন্ট কিন্তু সেখানে অবশ্যই মেনশন করা থাকতে হবে। তো কথাগুলো পুরোপুরি এই কথা ধরে মেনশন করা যায় যে দ্যাট উই আর রিটার্নিং দ্য ডকুমেন্ট, দ্যাট দ্য ইস্যুইং ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট পেন্ডিং ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার, অথবা মেনশন করা থাকতে পারে যে উই আর অ্যাক্টিং ইন অ্যাকর্ডেন্স উইথ 16C.3 এ অথবা 16C.3C, 16C.3B, এরকম করে মেনশন করা থাকতে পারে। দেখে তখন আপনারা বুঝে নিতে পারবেন যে এখানে কি বলা আছে। অথবা সুইফটেও কোড আছে, সেই কোডগুলো ইউজ করে আসলে বোঝানো যায় যে ব্যাংক ডিসক্রিপ্ট ডকুমেন্টটি ডিসপোজালে কি করছে। তো অনেক আলোচনা করে ফেললাম আমরা এই পয়েন্ট সি নিয়ে। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পয়েন্ট, ইউসিপি 600 আর্টিকেল 16